দেখো সবাই অডিও ভিডিও ঠিক দেখা যাচ্ছে কিনা। বেশ, তাহলে শুরু করা যাক। কি বল, দেখে নি আরো 2-3 জন যদি অ্যাড হয়ে যাক। আজকে আমরা শুরু করব নতুন চ্যাপ্টার। কোন চ্যাপ্টার বলতো? চলো তড়িৎ। অনেকগুলো কেমিস্ট্রিতে পড়া হলো, এবারে একটু ফিজিক্স হোক, দেখা যাক ফিজিক্স কেমন লাগছে আমাদের। তোরা আমার কাছে ফিজিক্স চ্যাপ্টার এখনো পড়িসনি একটাও, ক্লাস 10-এ কেমিস্ট্রিটা বেশি পড়িয়েছি। সবাই হেডিং করেছিস চলো তড়িৎ বলে? ফেসবুকের তোর ইয়েটা, ওই লাইভটা, ভিডিওটা দেখিস সিনেমা হওয়ার মতো হয়েছে, উপরটা নিচটা দুটো কালো বর্ডার চলে এসেছে। তোদেরও কি তাই দেখাচ্ছে? লাইভে কিন্তু আমার তাই দেখাচ্ছে, কিন্তু লাইভ শেষ হয়ে যাওয়ার পর কিন্তু আর দেখায় না, ওটা তখন নর্মাল হয়ে যায়। তাহলে স্টার্ট করা যাক না, কি বলছিস? দেখ, আমরা চলতড়িৎ পড়বো। কি পড়বো? চলতড়িৎ। কিন্তু চলতড়িৎ পড়লেও আমাদেরকে দুটো ভাগ একটু জেনে নিতে হবে তড়িতের। সে দুটো ভাগ হচ্ছে চলতড়িৎ এবং স্থির তড়িৎ। সেই চলতড়িৎ আর স্থির তড়িতের মধ্যে আমাদের রয়েছে ক্লাস 10-এর সিলেবাসে চলতড়িৎ। এখন প্রশ্নটা হচ্ছে, লাইটটা শেষ হয়নি নয়, লাইটটা অনেকটাই আছে। কি তোরা তো আমাকে লাইটের ভিডিও আপলোড করতে বারণ করেছিস, তাহলে আমি কেমন করে আপলোড করব? ঠিক আছে, তোরা এখন চলতড়িৎটা লাইটের পাতাটা বাদ দিয়েও করতে পারিস, বা কেমিস্ট্রি থাকো তো করে নিতে পারিস, কারণ কেমিস্ট্রি বেশি চ্যাপ্টার নেই তো, ওখানে অনেক পাতা বেঁচে থাকবে। ফিজিক্স কেমিস্ট্রি আলাদা আলাদা করে করার মাধ্যমিক খাতা খুব একটা দরকার নেই, একই ব্যাপার, তাও করলে করতে পারিস।
পাতা বাদ দিয়ে করা যাবে না, কারণ আলোটা অনেক বড়, আলোর এখন অনেকগুলো টপিক বা চ্যাপ্টার ক্লাস বাকি আছে। তোরা যেদিন থেকে বলবি সেদিন থেকে আমি আপলোড করব। আচ্ছা, তড়িতেরও ক্লাস আমার আগের বছর আছে, সেগুলো আমি আপলোড করতে পারতাম, কিন্তু না, আমি নিজেই ভালো মধ্যে তড়িৎটা পড়াই এই বছর আরো। ঠিক আছে, তোরা তো ইন্টারেস্ট বেশি পাবি, কারণ আলোর ভিডিওগুলো হয়তো লাইভ তো হচ্ছে না, সেক্ষেত্রে হয়তো সেগুলোতে অত ইন্টারেস্ট পাচ্ছিস না, যে কারণে না লাইভ ভিডিওটা, লাইভ ক্লাসটা হোক। এখন বাদ দে, ব্যাপারটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তড়িৎ, তড়িৎ বিজ্ঞান। তড়িৎ কি? তড়িৎ একটা বিরাট বিষয়, চারদিকে তড়িৎ কাজ করছে, চারদিকে তড়িৎ কাজ করছে। তুই হাঁটছিস, সেখানেও তড়িৎ বল কাজ করছে, ঘর্ষণ বল। তুই কি বলবো, বিদ্যুৎ চমকাচ্ছে, বজ্রপাত হচ্ছে, বজ্রপাতের সময় তড়িৎ কাজ করছে। ঘরে আলো ফ্যান ফাঁকা জ্বলছে, সেখানে তড়িৎ কাজ করছে। দেখছি পরে শুভজিৎ, হ্যাঁ একদিন লাইভ একদিন আলোর ক্লাস আপলোড করা যেতে পারে, দেখছি, চিন্তা ভাবনা করছি। আপাতত আজকের দিনটা তো হোক, পড়া দিতে আমাকে একটু পরে আলোচনা করব। আচ্ছা, তো এইভাবে আমরা ভাবতে গেলে তড়িৎ, সবকিছুর মধ্যে তড়িৎকে আমরা খুঁজে পাবো। এখন এই তড়িৎ কি? প্রথম কথা হচ্ছে তড়িৎ কি, সেটা আমাদের জানতে হবে যে তড়িৎটা কি। তাহলে তার আগে জানবো আমরা প্রকৃতি কি, নেচার, কারণ তড়িৎ তো এই প্রকৃতিতেই, তাহলে আমাকে আগে জানতে হবে প্রকৃতি কি। তো ফার্স্ট রিডিং করবো এই কারণে প্রকৃতি বা নেচার। তোরা বলবি আমার সাথে সাথে। প্রকৃতিকে যদি আমরা দেখি, তো প্রকৃতির দুটো অংশ আমরা দেখতে পাবো। তাহলে কি প্রকৃতি দুভাগে বিভক্ত? তাহলে কি প্রকৃতি দুভাগে বিভক্ত? না, প্রকৃতি দুভাগে বিভক্ত নয়, প্রকৃতির দুটো ভাগ। কিরকম? না, আমরা যদি প্রকৃতির কোনো অংশকে নিই বিচার করার জন্য, তো সেই অংশটা দুটো ভাগের মধ্যে কোনো না কোনো একটা ভাগে পড়বে। যেমন ধর একটা 1 টাকার কয়েন, একটা 1 টাকার কয়েন ধর, দেখ এটা একটা 2 টাকার কয়েন, ভালো কথা, এটা একটা 2 টাকার কয়েন। ঠিক আছে, 2 টাকার কয়েনের দুটো দিক, একটা দিকে 2 টাকা লেখা আছে, দেখা যাচ্ছে না। আচ্ছা, এটা 5 টাকার কয়েন নিয়ে আসে, দেখি দেখা যায় যদি লাইটটা পড়ে দেখা যাচ্ছে না জন্য। যাও, একটা কয়েনের কি হয়, দুটো পিঠ হয়, একটা পিঠে টাকা সংখ্যা লেখা থাকে আর একটা পিঠে অশোক স্তম্ভ দেওয়া থাকে। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে তাহলে টাকাটা কি দিয়ে তৈরি? টাকা দিয়ে না অশোক স্তম্ভ দিয়ে? প্রশ্ন সেটা নয়, প্রশ্ন হচ্ছে টাকাটা দুটো পিঠ, একটা টাকা একটা অশোক চিহ্ন, মানে একটা হেড আর একটা টেল। তাহলে একটা কয়েনের দুটো দিক, একটা হেড আর একটা টেল। যখন আমরা টস করি, কয়েনটা যখন নিচে পড়ে থাকে, তখন হয় আমরা কয়েনের হেডকে দেখতে পাই অথবা টেলকে দেখতে পাই। তা যখন আমরা কয়েনের হেডকে দেখতে পাচ্ছি, তখন কি কয়েনের টেল নেই? অবশ্যই আছে। আবার যখন আমরা কয়েনের টেলটাকে দেখতে পাচ্ছি, তখন কি ওর হেড নেই? অবশ্যই আছে। একটা কয়েন যেমন তার দুটো ভাগ, একটা কয়েনের যেমন দুটো ভাগ, হয় হেড না হয় টেল, একই রকম ভাবে প্রকৃতিরও দুটো ভাগ, হয় পদার্থ না হয় বিকিরণ, হয় পদার্থ না হয় বিকিরণ। এখান থেকে আমাদের প্রকৃতি শুরু হচ্ছে। তা যখন আমরা প্রকৃতির পদার্থ নামের বৈশিষ্ট্যকে দেখছি, তখন বিকিরণ নামের বৈশিষ্ট্যটা আড়াল হয়ে গেছে। আবার যখন আমরা প্রকৃতির
বিকিরণ নামের বৈশিষ্ট্যটাকে দেখছি তখন পদার্থ নামের বৈশিষ্ট্যটি আড়াল হয়ে গেছে। তাহলে প্রকৃতির দুটো অংশ, একটা হচ্ছে পদার্থ আর একটা বিকিরণ। যখন পদার্থ আছে তখন আমরা বিকিরণকে দেখতে পাবো না, আবার যখন বিকিরণ আছে তখন আমরা পদার্থকে দেখতে পাবো না। ঠিক টাকার হেড এবং টেলের মধ্যে, হেডকে দেখলে টেল দেখতে পাওয়া যায় না, আর টেলকে দেখলে হেড দেখতে পাওয়া যায় না। কিন্তু যখন টেলকে দেখছি, হেড কি তখন নেই? অবশ্যই হেড আছে, অন্য কোনো অংশে আছে। তো যখন আমরা প্রকৃতির পদার্থ রূপটা নিয়ে আলোচনা করব তখন ওর বিকিরণ রূপটা আড়ালে থাকবে, আর যখন ওর বিকিরণ রূপটা নিয়ে আলোচনা করব তখন ওর পদার্থ রূপটা আড়ালে থাকবে। পদার্থ রূপের মধ্যে কি কি রয়েছে না, পদার্থ রূপের রয়েছে, পদার্থ রূপে কি কি থাকবে না, যখন পদার্থ রূপ পাবো তখন আমরা কি দেখতে পাবো? ভর পাবো, ভর। প্রকৃতির পদার্থ রূপ দেখতে গেলে তার ভর পাওয়া যাবে, তার বেগ পাওয়া যাবে, তার ভরবেগ পাওয়া যাবে এবং তার শক্তি পাওয়া যাবে। ভর পাবো, বেগ পাবো, ভরবেগ পাবো, শক্তি পাবো। এই ভৌত রাশিগুলো আমরা সেই প্রকৃতির সেই অংশে লক্ষ্য করব যে অংশটার নামকরণ করেছি আমরা পদার্থ বা ম্যাটার। চলে যাবো আমরা সেকেন্ড অংশে, যাকে বলছি আমরা বিকিরণ বা রেডিয়েশন। বিকিরণ বা রেডিয়েশন। এক টুকরো ইট নিয়েছিস, এক টুকরো ইট, সেটা কার মধ্যে পড়ছে? সেটা প্রকৃতির পদার্থের মধ্যে পড়ছে। আর সূর্যের রশ্মি, সূর্য থেকে আগত পৃথিবীতে যে রশ্মি, সে রশ্মিকে নিয়েছিস, সেটা কি কার মধ্যে পড়ছে? সেটা বিকিরণের পড়ছে। উত্তপ্ত গ্যাস বার্নার থেকে তোর কাছে তাপ আসছে, এটা কার মধ্যে ফেলবি? বিকিরণের মধ্যে ফেলবি। ঠিক আছে? আর কোন একটা পদার্থ তুই হাতে নিয়েছিস, এটা কার মধ্যে ফেলবি? পদার্থের মধ্যে ফেলবি। যদি প্রকৃতির পদার্থ ভাগটাকে নেওয়া হয় তখন তার থাকবে ভর, বেগ, ভরবেগ এবং শক্তি। বিকিরণে কি থাকবে না, বিকিরণে থাকবে তরঙ্গ। তরঙ্গ চিন্তা করিস না, এখন হয়তো আমরা পদার্থ নিয়ে আলোচনা করব, কিন্তু ক্লাস 10-এ আলোর শেষের দিকে আমরা এই বিকিরণকে নিয়ে আলোচনা করব। বিকিরণ সম্পর্কিত তথ্য আমাদের ক্লাস 10-এর আলোর শেষের দিকে আছে। তরঙ্গ পাবো, তরঙ্গ পেলেই কম্পাঙ্ক পাবো, কম্পাঙ্ক পেলেই তরঙ্গ দৈর্ঘ্য পাবো, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য সাউন্ডে, ক্লাস 9-এ সাউন্ডে পড়েছিস, শব্দে, শব্দ তরঙ্গ, শব্দের তরঙ্গ দৈর্ঘ্য, শব্দের কম্পাঙ্ক অ্যাকর্ডিং টু ক্লাস 9। তাহলে বিকিরণে রয়েছে তরঙ্গ, কম্পাঙ্ক, তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো বিকিরণে রয়েছে। আবার তরঙ্গ বেগ এবং শক্তি, শক্তিটা উভয়ের মধ্যে কিন্তু কমন, শক্তিটা উভয়ের মধ্যেই কমন। পদার্থের মধ্যেও শক্তি আছে, আবার তরঙ্গের মধ্যেও শক্তি আছে। তাহলে প্রকৃতির দুটি ভাগ, একটি হচ্ছে পদার্থ বা ম্যাটার, আর একটা হচ্ছে বিকিরণ বা রেডিয়েশন। হয়েছে? এবারে প্রশ্ন হচ্ছে এই তড়িৎ কোন ভাগের মধ্যে পড়ছে? তড়িৎ কোন ভাগের মধ্যে পড়ছে? পদার্থের আবার, এই পদার্থের আবার দুটো বৈশিষ্ট্য। পদার্থের দুটো বৈশিষ্ট্য দেখ, পদার্থের আবার দুটো বৈশিষ্ট্য, একটার নাম ভর। পদার্থ মানে কিন্তু কণা, পদার্থ মানে কিন্তু কণা, আর কণার দুটো ধর্ম, কণার দুটো ধর্ম। এখানে বলে দিই একটা জিনিস,
যে পদার্থ, এই পদার্থ যদি আমরা ধরি, পদার্থ বলতে আমরা কি বুঝছি না, পদার্থ বলতে আমরা বুঝবো কণা, পার্টিকেল। পদার্থ বলতে বুঝবো আমরা কণা বা পার্টিকেল। এই কণা বা পার্টিকেল আবার দুই ধরনের। একটা কণার ধর্ম হচ্ছে ভর, মাস। আরেকটা কণার ধর্ম হচ্ছে আধান, চার্জ। দেখো, পদার্থ মানে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। আমরা বিকিরণের কোনো আলোচনা এখন করছি না, বিকিরণের আলোচনাটা আমরা পরে করব। বিকিরণ সম্বন্ধে কোনো কথা আমরা এখন বলবো না, কারণ যেহেতু আমরা পড়তে চলেছি চলতড়িৎ। তো চলতড়িৎ এটা প্রকৃতির কোন ভাগের মধ্যে পড়ছে? এটা প্রকৃতির পদার্থ নামের ভাগের মধ্যে পড়ছে। যেখানে পদার্থ নেই সেখানে তড়িতের সম্ভাবনা নেই, যেখানে পদার্থ আছে সেখানে তড়িৎ আছে। অতএব পদার্থেরই একটা বৈশিষ্ট্য হচ্ছে চলতড়িৎ বা তড়িৎ, ইলেকট্রিসিটি। স্থির তড়িৎ হলে হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, আর চলতড়িৎ হচ্ছে কারেন্ট ইলেকট্রিসিটি। তো এই যে ইলেকট্রিসিটি, তড়িৎ বিজ্ঞান, এই তড়িৎ বিজ্ঞান ব্যাপারটা কিন্তু পদার্থের, অর্থাৎ যেখানে পদার্থ নেই, যেখানে কণা নেই, সেখানে তড়িতের অস্তিত্ব নেই। যেখানে তড়িতের অস্তিত্ব আছে অতি অবশ্যই সেখানে পদার্থ আছে, অতি অবশ্যই সেখানে কণা আছে। বেশ, তাহলে কণা কি শুধু তড়িৎ সৃষ্টি করে? না, কণার দুটি ধর্ম বা কণার দুটি বৈশিষ্ট্য, এক ভর আর দুই আধান। কণার দুটি বৈশিষ্ট্য, একটি ভর আর একটি আধান। তাহলে ভর কি আর আধান কি? এখানে সৃষ্টি হচ্ছে বল, এখানে সৃষ্টি হচ্ছে বলের। এই যে পদার্থের মধ্যে ভর কাজ করছে, বেগ কাজ করছে, ভরবেগ কাজ করছে, শক্তি কাজ করছে, এই সব কিছুর জন্য দায়ী হচ্ছে বল, ফোর্স। বল হচ্ছে ফোর্স। এই কণা দুরকম বলের সৃষ্টি করে। এই কণা দুরকম বলের সৃষ্টি করেছে। প্রকৃতিতে মোট বল হচ্ছে দুই প্রকারের, মোট বল হচ্ছে দুই প্রকারের। ওই দুই প্রকারের আবার পৃথিবীর সমস্ত বল ওই দুই প্রকারের মধ্যে পড়ে। ওই দুই প্রকার বল কি কি না, একটা হচ্ছে ভর যুক্ত কণার বল, আর হচ্ছে আধান যুক্ত কণার বল। এই ভর যুক্ত কণার বলকে বলা হয় মহাকর্ষ বল, ভর যুক্ত কণার বলকে বলা হয় মহাকর্ষ বল। আর এই আধান যুক্ত কণার বলকে বলা হয় তড়িৎ বল। যদি কণার ভর নামক বৈশিষ্ট্য কণার মধ্যে বর্তমান থাকে, তখন সেই কণা দুটির মধ্যে যে বল কাজ করে তার নাম হচ্ছে মহাকর্ষ বল, যেটা কণার ভরের জন্য ঘটলো। আবার কণার মধ্যে যদি আধান নামক বৈশিষ্ট্যটি বর্তমান থাকে, আধান হচ্ছে কণার এক বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক। আধান বা চার্জ এটা হচ্ছে কণা বা পার্টিকেলের একটা বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক, যেটা ওই কণার মধ্যে উপস্থিত থাকলে ওই কণা দুটির মধ্যে একটা বল কাজ করবে। কি বল না, তড়িৎ বল, তড়িৎ বল। তাহলে এখানে আমরা এই কণা সৃষ্টি করছে দুটো বলে। তাহলে প্রথমত কণার বৈশিষ্ট্য হচ্ছে ভর, আর একটা হচ্ছে আধান, ভর এবং আধান। আর কণা কি সৃষ্টি করছে না, কণা যেটা সৃষ্টি করছে সেটা হচ্ছে বল, ফোর্স। কণা ফোর্স সৃষ্টি করছে। এই ফোর্সের দুটো ভাগ, এই ফোর্সের দুটো ভাগ কি কি না, বিশ্ব ব্রহ্মাণ্ডের মোট বলকে দুই প্রকারে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মহাকর্ষ, একটা হচ্ছে মহাকর্ষ বল, যার নাম
গ্র্যাভিটেশনাল ফোর্স, আর একটা হচ্ছে তড়িৎ বল, যার নাম কারেন্ট ফোর্স বা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স। হ্যাঁ, এই মহাকর্ষ বলের জন্য যে দায়ী তার নাম হচ্ছে কণার ভর। কণার ভর দায়ী হচ্ছে মহাকর্ষ বলের জন্য, আর তড়িৎ বলের জন্য যে দায়ী তার নাম হচ্ছে কণার আধান। ব্যাপারটা ইমাজিন কর, বিশ্ব ব্রহ্মাণ্ড, প্রকৃতি, নেচার, পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড, শুধু পৃথিবী নয়, আরো 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 হাজার হাজার কোটি কোটি সৌরজগৎ। আমরা একটা সৌরজগতে বাস করি, যে সৌরজগতের সূর্য হচ্ছে মূল নক্ষত্র এবং তার চারপাশে বিভিন্ন গ্রহ। সেই গ্রহগুলির মধ্যে একটি গ্রহ আমরা আছি যার নাম পৃথিবী, এবং তার একটি উপগ্রহ যার নাম হচ্ছে চাঁদ। এবং এই পৃথিবী সৃষ্টি হয়েছিল কিন্তু সূর্য থেকে। যাই হোক, সৃষ্টির কারণ পরবর্তীকালে আলোচনা করা হবে। এখন এই পৃথিবী বা এই বিশ্ব ব্রহ্মাণ্ড, মানে আমাদের পৃথিবী বা অন্য কোনো পৃথিবী বা অন্য কোনো গ্রহ বা অন্য কোনো নক্ষত্র বা অন্য কোনো সৌরজগৎ আমরা নিই না কেন, সব কিছুকে যদি নিই তাহলে পাবো আমরা একটা ইউনিভার্স, বিশ্বজগৎ। এই বিশ্বজগৎকে যদি আমরা দেখি বা বিশ্বজগৎকে নিয়ে যদি আমরা পরীক্ষা নিরীক্ষা করি, আমরা সেই বিশ্বজগতের দুটি ভাগ পাবো। এক হচ্ছে পদার্থ, আর এক হচ্ছে বিকিরণ। পদার্থের মধ্যে কি কি ধর্ম বর্তমান? ভরবেগ, ভরবেগ শক্তি। বিকিরণের মধ্যে কি ধর্ম বর্তমান? তরঙ্গ, কম্পাঙ্ক, তরঙ্গবেগ, শক্তি। আমার আলোচ্য বিষয় চলো তড়িৎ। তড়িৎ নামের যে একটা বৈশিষ্ট্য প্রকৃতির মধ্যে বিরাজ করেছে বিরাট আকারে, এই তড়িৎ প্রকৃতির মধ্যে বিরাট আকারে বিরাজ করেছে। সেই প্রকৃতিটা সেই তড়িৎ কিসের থেকে সৃষ্টি হচ্ছে? না, পদার্থ থেকে। প্রকৃতির ভাগ পদার্থ, পদার্থের মধ্যে রয়েছে কণা, কণার মধ্যে রয়েছে দুটি বৈশিষ্ট্য, এক হচ্ছে ভর আর দুই হচ্ছে আধান। এই ভর এবং আধান প্রকৃতপক্ষে কি? ভর এবং আধান হলো পদার্থের এক বৈশিষ্ট্য। যদি কণার মধ্যে এই ভর নামের বৈশিষ্ট্য বর্তমান থাকে, যদি কণার মধ্যে ভর নামের বৈশিষ্ট্য বর্তমান থাকে, তবে কণাগুলির মধ্যে যে বল কাজ করবে তার নাম মহাকর্ষ বল, তার নাম মহাকর্ষ বল। তাহলে ভর কাকে বলে? তোদের বই লেখা আছে, কোন জড় বস্তুতে যে পরিমাণ পদার্থ থাকে তাকে এই বস্তুর ভর বলে। প্রশ্নটা কি পরিমাণ? উত্তর নাই। তাহলে ভরের সংজ্ঞা ওটা নয়, ভরের সংজ্ঞা হচ্ছে এইটা, যে ভর হলো, মন দিয়ে শুনবি, ভর হলো পদার্থের বা কণার একটি বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যটি পদার্থ বা কণার মধ্যে উপস্থিত থাকলে কণাগুলির মধ্যে মহাকর্ষ বল কাজ করবে। এটি হচ্ছে ভরের সংজ্ঞা। একই রকম ভাবে তাহলে আধানের সংজ্ঞা কি করে, কেমন করে হবে? না, আধান কাকে বলে? ভর যেমন কণার বৈশিষ্ট্য যার জন্য মহাকর্ষ বলের সৃষ্টি হয়, আধানও কণারই বৈশিষ্ট্য, আধানও কণারই বৈশিষ্ট্য যার জন্য তড়িৎ বলের সৃষ্টি হয়। তাহলে আধানের সংজ্ঞা কি হবে? না, আধান হলো পদার্থের কণার এক বৈশিষ্ট্য, আধান হলো পদার্থের কণার এক বৈশিষ্ট্য, যেটি কণার মধ্যে উপস্থিত থাকলে, যেটি কণার মধ্যে উপস্থিত থাকলে কণাগুলির মধ্যে তড়িৎ বল কাজ করবে। তাহলে আধান কি? আধান হচ্ছে কণার একটি বৈশিষ্ট্য, যেটি কণাটির মধ্যে উপস্থিত থাকলে কণাগুলির মধ্যে এই তড়িৎ বল কাজ করবে। তাহলে ভর পদার্থের এক বৈশিষ্ট্য যার জন্য মহাকর্ষ বলের সৃষ্টি হয়, আধান পদার্থের এক বৈশিষ্ট্য যার জন্য তড়িৎ বলের সৃষ্টি হয়। তাহলে ভর পদার্থের বৈশিষ্ট্য, আধানও পদার্থের বৈশিষ্ট্য। ভরের জন্য সৃষ্টি হয় মহাকর্ষ বল। তাহলে মহাকর্ষ বল প্রকৃতির কোন ভাগে রইল? পদার্থের ভাগে। পদার্থ আছে তবে মহাকর্ষ বল আছে। আবার কণার আধান থাকলে তড়িৎ বল কাজ করবে।
আধান কার মধ্যে থাকবে? কণার মধ্যে। কণা মানে পদার্থ, তাহলে তড়িৎ বল প্রকৃতির কোন ধারে রইল? না পদার্থের ধারে রইল। যেখানে পদার্থের অস্তিত্ব নেই সেখানে তড়িৎ বলের অস্তিত্ব নেই, যেখানে পদার্থের অস্তিত্ব আছে সেখানে তড়িৎ বলের অস্তিত্ব আছে। পদার্থ ছাড়া তড়িৎ বল ক্রিয়াশীল হতে পারে না, কারণ তড়িৎ বল সৃষ্টি হয় তড়িৎ আধানের জন্য, আর তড়িৎ আধান বৈশিষ্ট্যটা একটা কার? না কণার। আর কণা কার? কণা হচ্ছে পদার্থের। তাহলে পদার্থ থাকলে কণা থাকবে, কণার যদি আধান থাকে তবে তড়িৎ বল কাজ করবে, আর তড়িৎ বল সৃষ্টি করবে তড়িৎ, তড়িৎ বল সৃষ্টি করবে তড়িৎ। এটা একটা প্রাইমারি কনসেপ্ট। ক্লিয়ার হয়েছে সবাইকার? আমাকে জানাও যে আমি এতক্ষণ ধরে যেটা বলতে চাইলাম তোমরা সেটা কতটা বুঝতে পেরেছো, কতটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তারপরে আমি নেক্সট টপিকে যাচ্ছি। কোনো একটা টপিক ফিজিক্সে শুরু করার সময় তার বিস্তারিত আলোচনা আমাদের করতে হবে, তার গোড়া থেকে শেষ পর্যন্ত আলোচনা আমাদের করতেই হবে যে সেটা শুরু কোথা থেকে। না চলতরিতে শুরু কোথা থেকে? না প্রকৃতি থেকে। প্রকৃতির কোন ভাগে? না পদার্থ। পদার্থের কোথা থেকে আসছে? না কণা। কণার কিসের থেকে? না আধান। আধান থেকে তড়িৎ বল, তড়িৎ বল থেকে তড়িৎ। ওকে, তাহলে ক্লাস 10 এ ফিজিক্সের ফার্স্ট টপিক এটা। আশা করি ভালো লাগছে সবাইকার। হ্যাঁ, ফিজিক্স ভালো লাগছে তো? ভালো না লাগাতে পারলে কিন্তু সেটা তোর মধ্যে কখনোই থাকবে না, স্টে করবে না। প্রথমত সেটাকে ভালো লাগাতে হবে, ভালো লাগাতে লাগাতে ওটার সাথে ভালোবাসার সৃষ্টি হবে, আর যেটার সাথে তোর ভালোবাসার সৃষ্টি হবে সেটা কিন্তু তোর নিজের হবে। তাহলে আমরা যদি ফিজিক্সটাকে ভালো লাগাতে পারি তবেই তাকে ভালোবাসতে পারবো, আর ভালোবাসলেই ফিজিক্স তোর হয়ে যাবে। বেশ, তাহলে দীপু ভালো যদি লাগছে তাহলে একটা নেক্সট হেডিং করা যাক। ওকে, তাহলে আমরা এই বলের ভাগটা একবার দেখাবো। তাহলে আমি একটু মুছে দিচ্ছি এগুলো। হ্যাঁ, সবাই লিখে নিবি, কিন্তু বোর্ড ওয়ার্ক করে নিবি যখন যা বোর্ডে লিখবো, আর যখন আমি পরে লিখতে বলবো তখন পরে লিখবি, না হলে আমার সাথে সাথে লিখে যাবি। বেশ, দেখ তাহলে আমরা বলটাকে ভাগ করেছিলাম, সর্বশেষ ভাগ কি পেয়েছিলাম আমরা? বল। কি কি ভাগ পেয়েছিলাম? একটা হচ্ছে অভিকর্ষ বল বা মহাকর্ষ বল, নিউটনের মহাকর্ষ বল, মহাকর্ষ বল যার প্রবর্তক বিজ্ঞানী নিউটন, আর এটা হচ্ছে স্থির তড়িৎ বল বা তড়িৎ বল, স্থির তড়িৎ বল যা সৃষ্টিকর্তা হচ্ছে বিজ্ঞানী কুলম্ব। ঠিক আছে, মহাকর্ষ বলের জন্য যিনি প্রত্যক্ষভাবে দায়ী তিনি হলেন পদার্থের এক বৈশিষ্ট্য যার নাম ভর, আর স্থির তড়িৎ বলের জন্য যিনি প্রত্যক্ষভাবে দায়ী তিনি হলেন পদার্থের এক ধর্ম আধান বা বৈশিষ্ট্য। পড়বো আমরা এই আধান কি পড়বো, ওয়েট দেখতে থাকো, কোনো চাপ নেই, সবকিছু পড়বো আমরা। মহাকর্ষ বল কিভাবে কাজ করে দেখ, দুটি বস্তু কণা m1 আর m2 পরস্পর থেকে আর দূরে রয়েছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে বা এই মহাবিশ্বে যে কোনো দুটি বস্তু কণা m1 এবং m2 পরস্পর থেকে আর দূরে রয়েছে। এখন এদের মধ্যে
মহাকর্ষ বল কাজ করবে। মহাকর্ষ বল আকর্ষণ ধর্মী বল, কারণ ভরের কোনো প্রকারভেদ হয় না, তাই মহাকর্ষ বলের কোনো প্রকারভেদ হয় না। ভর যেহেতু এক প্রকারেরই হয়, তাই মহাকর্ষ বল এক প্রকারেরই হয়। এখন এই দুটি বস্তু কণার মধ্যে একটা আকর্ষণ বল কাজ করবে, অর্থাৎ m1 টানবে m2 কে, m2 টানবে m1 কে, এবং এদের মধ্যে যে বল কাজ করবে তার নাম যদি আমি F দিই, ফোর্স। বলের ইংরেজি ফোর্স, ফোর্সের স্পেলিং এ F আছে, তার জন্য প্রথম অক্ষরটা নিলাম বলের জন্য F। বিজ্ঞানী নিউটন এদের মধ্যে যে বল কাজ করবে তার মান তিনি বার করেছিলেন মহাকর্ষ সূত্রের সাহায্যে। তিনি বলেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডে যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলের মান আমরা F ধরেছি। এই আকর্ষণ বলের মান বস্তু কণা দুটির ভরের সমানুপাতিক, বস্তু কণা দুটির ভরের গুণফলের সমানুপাতিক, এবং বস্তু কণা দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, মানে 1/r²। এটি হচ্ছে আমাদের নিউটন দ্বারা প্রাপ্ত মহাকর্ষ সূত্রের রূপ। বিশ্ব ব্রহ্মাণ্ডের যে কোনো দুটি বস্তু কণা পরস্পরকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলকে বলা হয় মহাকর্ষ বল। এই আকর্ষণ বলের মান দুটি ভরের গুণফলের সমানুপাতিক এবং মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটোকে যদি আমরা এখন অ্যাড করে দিই যৌগিক ভেদের সূত্রানুসারে, তাহলে আমরা কি পাবো? অতএব ভেদ ক্লাস 10 করবি, ভেরিয়েশন যৌগিক ভেদ অনুযায়ী বাম পক্ষটা রয়ে যাবে আর ডান পক্ষটা একসাথে গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কি আসছে? m1 m2/r²। F ভেরিসিয়াস m1 m2/r²। আমরা জানি যে কোনো কিছুর মান বার করতে হলে এই ভেরিসিয়াস চিহ্নটাকে তুলে একটা সমান চিহ্ন আনতে হবে। ভেদের নিয়মে সমানুপাতিক চিহ্নকে উঠিয়ে সমান চিহ্ন আনতে হলে সমীকরণের ডান দিকে রাশিকে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হয়। এখানে যে ধ্রুবক দিয়ে গুণ করব সেই ধ্রুবকের আবিষ্কর্তা হলেন বিজ্ঞানী নিউটন, এবং সেটা হচ্ছে F সমান G ইনটু m1 m2/r²। এইটি হচ্ছে আমাদের বিজ্ঞানী নিউটন দ্বারা প্রদত্ত মহাকর্ষীয় সূত্রের গাণিতিক রূপ। দুটি ভরযুক্ত কোণার মধ্যে যে বল কাজ করে সেই বলের মান হচ্ছে F = G ইনটু m1 m2/r²। এটা বলা হচ্ছে মহাকর্ষীয় বল, আর এই সূত্রটা বলা হচ্ছে মহাকর্ষ সূত্র, যার প্রবক্তা হচ্ছেন বিশিষ্ট বিজ্ঞানী নিউটন। এবং এটা সম্ভব তখনই যদি দুটি কণার মধ্যে ভর নামের বৈশিষ্ট্যটা উপস্থিত থাকে। একমাত্র ভর উপস্থিত থাকলে তবেই কিন্তু মহাকর্ষ বল কাজ করবে। আশা করি সবাই মহাকর্ষ বলের ধারণা বুঝতে পেরেছিস। তাহলে বলের প্রকৃতিজাত বলকে দুটি ভাগে ভাগ করে দিয়েছেন বিজ্ঞানীরা, এক মহাকর্ষ বল, দুই স্থির তড়িৎ বল। কমপ্লিট হয়েছে মহাকর্ষ বলের কনসেপ্ট, কমপ্লিট হয়েছে। মহাকর্ষ বল তোরা পড়েছিলি ক্লাস 8-এ, ভুলে গেছিস আশা করি, যে কারণে আবার একবার বলতে বাধ্য হলাম। হয়েছে। এবার দেখ, নিউটনের
মহাকর্ষ সূত্র থেকে কিছুটা ধারণা গ্রহণ করলেন বিজ্ঞানী কুলম্ব। মহাকর্ষ সূত্র থেকে বিজ্ঞানী নিউটন কিছু ধারণা লাভ করলেন এবং সেখান থেকে সেই ধারণা অনুযায়ী তিনি স্থির তড়িৎ বল অর্থাৎ আধানযুক্ত কণার মধ্যে যে বল কাজ করে সেই বলের তিনি মান বের করে দেখালেন। একই রকম ভাবে দুটি আধানযুক্ত কণা, ধর আধান একটা Q1 আর একটা Q2, এই দুটোর মধ্যেও কিন্তু বল কাজ করছে। সেই বলের মান বিজ্ঞানী কুলম্ব তিনি তার কুলম্বের সূত্রের মাধ্যমে প্রকাশ করলেন। কিভাবে না, দুটি আধান পরস্পর থেকে আর দূরে বর্তমান। এখন এদের মধ্যে যে বল কাজ করছে সেই বলের নাম যদি আমরা F দিই, তো কুলম্ব বললেন আধান দুটির মধ্যে ক্রিয়াশীল বলের মান আধান দুটির গুণফলের সমানুপাতিক। লক্ষ্য করছিস, দুটি ভরের গুণফলের সমানুপাতিক মহাকর্ষ বল, দুটি আধানের গুণফলের সমানুপাতিক স্থির তড়িৎ বল, ভর দুটির মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক আধান দুটির মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। ছেম টু ছেম, কথাটা মনে থাকবে তো? মহাকর্ষ সূত্র নিউটনের আর স্থির তড়িৎ বলের সূত্র কুলম্বের ছেম টু ছেম। এই দুটো যদি আমরা যৌগিক ভেদে নিলে হয়ে যাবে F ভেরিসিয়াস, ডান পক্ষটা গুণ করে দিলে হবে Q1 Q2 বাই r স্কয়ার, Q1 Q2 বাই r স্কয়ার। এখানেও একই রকম ভাবে সমানুপাতিক চিহ্নটাকে তুলে সমান চিহ্ন আনতে হলে একটা ধ্রুবক দিয়ে গুণ করতে হবে, যে ধ্রুবকের আবিষ্কর্তা বিজ্ঞানী কুলম্ব। তাই সেই ধ্রুবকটার নাম হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট। বাস, এইটি হলো আমাদের তড়িৎ বলের সমীকরণ। কুলম্বের সূত্র থেকে পাওয়া যায়, মহাকর্ষ সূত্র থেকে পাওয়া যায়। বিজ্ঞানী নিউটন দিয়েছেন, বিজ্ঞানী কুলম্ব দিয়েছেন। কণার ভর ধর্মের জন্য, কণার আধান ধর্মের জন্য বল ভরের গুণফলের সমানুপাতিক, বল আধানের গুণফলের সমানুপাতিক, বল ভরের মাঝের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, বল আধানের দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট বা মহাকর্ষীয় ধ্রুবক, কুলম্ব কনস্ট্যান্ট বা কুলম্বের ধ্রুবক। ছেম টু ছেম। আমাদের আলোচ্য বিষয় এটা নয়, আমাদের আলোচ্য বিষয় এটা। তাহলে স্যার এটা কেন দেখালেন? কম্পেয়ার করলাম। এই যে বলছি না ছেম টু ছেম, তো ছেম টু ছেম কেমন করে বলবো? দুজনকে দরকার তো বোঝানোর জন্য, তাই আমরা মহাকর্ষ বলের সাথে স্থির তড়িৎ বলের তুলনা করে দিলাম। তাহলে আমরা পেয়ে গেলাম এটা হচ্ছে কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। এখন নয়, আমরা পরে আলাদা করে আবার ভালো করে বলবো, ফ্রেশ করে। এখন জাস্ট আমরা দুটো কনসেপ্ট নিলাম, ভর আধান। কণার বৈশিষ্ট্য ভর, কণার বৈশিষ্ট্য আধান। আধান বর্তমান থাকলে কণাগুলির মধ্যে তড়িৎ বল কাজ করবে। এখান থেকে এটা নিলাম আমরা। তাহলে এখান থেকে লাইন নিচে লিখে দেবো, একটা লাইন লিখবো এখানে, তড়িৎ আধান বর্তমান থাকলে তবেই তড়িৎ বল কাজ করবে। এতটি পড়ে আমরা একটি লাইন লিখতে পারলাম যে তড়িৎ আধান বর্তমান থাকলে তবেই তড়িৎ বল কাজ করবে।
যেখানে তড়িৎ আধান বর্তমান থাকবে সেখানেই তড়িৎ বল কাজ করবে। ওকে, বুঝেছিস? তাহলে আমি এগুলো সব মুছে দিচ্ছি। হ্যাঁ, তাহলে এরপরে যার সম্বন্ধে না জানলেই নয়, তার নাম হচ্ছে আধান। আজকে আমরা নতুন একজনের নাম জানলাম। আমাদের ফ্যামিলিতে নতুন একজন উপস্থিত হলেন আজকে ফিজিক্সের ফ্যামিলিতে, যার নাম হচ্ছে আধান বা চার্জ। তাহলে আমরা এই নতুন একটা ভৌত রাশিকে পেলাম যার নাম তড়িৎ আধান। এর সম্বন্ধে ভালো করে না জানলে বাকিটা আমাদের কিছুই হবে না। ইলেকট্রিক চার্জ, ইলেকট্রিক চার্জ দেখাচ্ছি। চলো, তাহলে তড়িৎ আধান, ইলেকট্রিক চার্জ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়ান্টিটি। হোয়াট ইজ দিস? তড়িৎ আধান কি, ইলেকট্রিক চার্জ কি? এতক্ষণ ধরে ওটাই বলছিলাম। কিছুই না, একদম সিম্পল জিনিস, যে তড়িৎ আধান পদার্থের একটা বৈশিষ্ট্য। যে বৈশিষ্ট্যটি পদার্থের মধ্যে উপস্থিত থাকলে সে অন্য আরেকটি পদার্থকে বা অন্য একটি পদার্থের উপর তড়িৎ বল ক্রিয়া করতে পারে, বা সে নিজে অন্য কোনো পদার্থ দ্বারা তড়িৎ বল অনুভব করতে পারে, তারই নাম তড়িৎ আধান। অর্থাৎ এটা একটা পদার্থ, এটা একটা পদার্থ, এদের মধ্যে তড়িৎ বল কাজ করছে। তার মানে কি না, এই পদার্থের মধ্যে এমন এক বৈশিষ্ট্য বর্তমান যার জন্য এদের মধ্যে তড়িৎ বল কাজ করছে। সেই বৈশিষ্ট্যের নাম হচ্ছে তড়িৎ আধান। সেই বৈশিষ্ট্যের নাম হচ্ছে তড়িৎ আধান। কি বলবো, বুঝতে পারলি তো? তড়িৎ আধান আর কিছুই নয়, তড়িৎ আধান ভরের মতোই কণার একটা বৈশিষ্ট্য, যেটা বর্তমান থাকলে কণাগুলোর মধ্যে তড়িৎ বল কাজ করবে। এর মধ্যে তড়িৎ আধান আছে, এর মধ্যে তড়িৎ আধান নেই, এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল কাজ করবে না, এদের মধ্যে তড়িৎ বল কাজ করবে না। দুটো কণার মধ্যে সবসময় তড়িৎ বল কাজ করবে। সেই দুটো কণাকে অবশ্যই আধান যুক্ত হতে হবে। আধান যুক্ত হতে পারলে তবেই কিন্তু তাদের মধ্যে তড়িৎ বল কাজ করবে। তাহলে আধান আর কিছু নয়, তড়িৎ আধান একটা কনসেপ্ট, একটা বিচার, একটা ধারণা, একটা অনুভূতি। যে বিচার, ধারণা, অনুভূতি উপস্থিত থাকলে তবেই তাদের মধ্যে তড়িৎ বল কাজ করবে। এটাই হচ্ছে তড়িৎ আধান। তাহলে চলো তড়িৎ আধানের সংজ্ঞা আমরা লিখব, যে তড়িৎ আধান হলো পদার্থের এমন এক বৈশিষ্ট্য। সবাই লিখব, তড়িৎ আধান হলো পদার্থের এমন এক বৈশিষ্ট্য যেটি পদার্থের মধ্যে
যেটি পদার্থের মধ্যে উপস্থিত থাকলে যেটি পদার্থের মধ্যে উপস্থিত থাকলে পদার্থ দুটি পরস্পরের উপর তড়িৎ বল প্রয়োগ করবে। তড়িৎ বল প্রয়োগ করবে, বুঝতে পারলি? তার মানে পদার্থের দুটো অবস্থা পেয়ে গেলাম, একটা হচ্ছে আধান যুক্ত অবস্থা আর একটা আধানহীন হতে পারে না, আধান শূন্য অবস্থা। আধানহীন কেউ নয়, ভরহীন বা আধানহীন কেউ নয়। যদি সে পদার্থ হয়, যদি তার মধ্যে কণা তত্ত্ব বর্তমান থাকে, অবশ্যই তার মধ্যে ভরও থাকবে এবং আধানও থাকবে। কিন্তু আধান কেমন অবস্থায় আছে? আধানের যোগফল হবে, কারণ আধানের ভাগ চলে আসছে। যেমন কণা থাকলে ভর থাকবে, কণা থাকলে আধান থাকবে, কিন্তু সেই আধানটা আধান যুক্ত হতে পারে, আধান শূন্যও হতে পারে। এই আধান যুক্ত আধান শূন্য বিষয়টা আমরা জানবো। ভরের সাথে এর পার্থক্য আছে, কারণ ভরের কোনো প্রকারভেদ হয় না, ভর এক প্রকারেরই হয়, কিন্তু আধানের প্রকারভেদ সৃষ্টি হয়েছে, যে কারণে আধানের সবসময় সমষ্টি নিতে হয়। আর আধান দেখা যাবে যে পরবর্তীকালে আমরা দেখবো একটু পরে দুই প্রকারের, ঋণাত্মক আর ধনাত্মক। সমপরিমাণ ঋণাত্মক আর সমপরিমাণ ধনাত্মক যদি একসাথে মিশে যায় তখন তো শূন্যের সৃষ্টি হয়, যে কারণে আধান শূন্য না বলে বলবো আধান যুক্ত, আর আধানহীন না বলে কথা বলবো আধান শূন্য। কারণ আধানহীন তো নয়, আধানের ক্যালকুলেশনটা সবসময় বীজগাণিতিক পদ্ধতিতে করা হয়, +10 -10 যোগ করো 0। কিন্তু +10 পজিটিভ চার্জ, -10 নেগেটিভ চার্জ, তার মধ্যে থাকা সত্ত্বেও সামগ্রিকভাবে তার আধানের পরিমাণটা হয়ে গেল শূন্য। তা বলে সে তো আধানহীন নয়, সে আধান শূন্য। এখানে হীন আর শূন্যের মধ্যে পার্থক্য রয়েছে, দেখাচ্ছি একে একে। তো নিচে শুধু একটা লাইন লিখে নেবো যে সুতরাং পদার্থের দুটি অবস্থা, সুতরাং পদার্থের দুটি অবস্থা, সুতরাং পদার্থের দুটি অবস্থা, এক আধান যুক্ত আর দুই আধানহীন। কেউ বলবি না কিন্তু, কি বলবি? আধান শূন্য, 0 0। আধান যুক্ত আর আধান মুক্ত বা আধান শূন্য, এটা আমরা বলতে পারি। এটা বলার কারণ আমি একে একে আলোচনা করব। এই তো শুধুমাত্র শুরু করলাম জাস্ট একটা টপিক, সেটা হচ্ছে তড়িৎ আধান কি। এরপর আমরা চলে যাব আধানের বৈশিষ্ট্য, তবেই তো আমরা জানতে পারবো বাকি জিনিসগুলো। নেক্সট রিডিং করো। আধানের বৈশিষ্ট্য এর মানে এই স্থির তড়িতের প্রাইমারি আলোচনাটা করা হয়েছে ক্লাস 8-এ, আর এটার বিস্তারিত বা সেকেন্ডারি আলোচনাটা করা হবে হায়ার সেকেন্ডারিতে, অর্থাৎ 12-এ, 11-এও নয়। তবু এখন ধারণা তবু যতটা সম্ভব নিয়ে রাখো। আধানের ধর্ম বা আধানের বৈশিষ্ট্য। দেখ, আধান সৃষ্টি করা যায় ঘর্ষণ পদ্ধতির সাহায্যে। ঘর্ষণ, দুটো ভিন্ন পদার্থের বস্তুকে, দুটো ভিন্ন পদার্থ, কাঁচ আর প্লাস্টিক, এদের মধ্যে আমি ঘর্ষণ ঘটালাম।
ঘর্ষণ ঘটানোর ফলে কি হবে? আধানগ্রস্ত হবে, দুজনায় আধানগ্রস্ত হবে, দুজনায় আধানগ্রস্ত হবে। তো দুজন আধানগ্রস্ত হলো, তো দুটো আধানগ্রস্ত বস্তু। এখন এটার মধ্যেও আধান আছে, আধানযুক্ত, এটার মধ্যেও আধান আছে, আধানযুক্ত। বিজ্ঞানীরা ভাবলেন তাহলে এই দুটো আধানযুক্ত বস্তুকে যদি একসাথে করা হয় তাহলে নিশ্চয়ই আধানের পরিমাণটা বাড়বে, আধানের পরিমাণটা বাড়বে। এটা যদি 1 কেজি হয়, এটা যদি 1 কেজি হয়, মিশালে 2 কেজি হবে। এটা যদি 1 নিউটন দেয়, এটা যদি 1 নিউটন দেয়, একসঙ্গে হলে 2 নিউটন হবে। এটা যদি 100 গ্রাম হয়, এটা যদি 100 গ্রাম হয়, মিলালে 200 গ্রাম হবে। সেই কারণে বিজ্ঞানীরা অতিরিক্ত পরিমাণ আধান পাওয়ার জন্য দুটো আধানযুক্ত বস্তুকে একসাথে মিলিয়ে দিলেন। মিলানোর পরে যখন দেখা যাচ্ছে যে মিলিত অবস্থায় বস্তু দুটির আধান শূন্য হয়ে গেছে এবং মিলিত অবস্থা থেকে আবার ছাড়িয়ে নেওয়ার পর যখন আবার টেস্ট করা হচ্ছে আধান, তখন দেখছে আধান শূন্য। এটা কেমন করে পসিবল? এটা কি করে সম্ভব? বিজ্ঞানীরা দুটো বস্তুকে আধান যুক্ত করলেন। এই একটা বস্তু কাঁচ আর এই একটা বস্তু প্লাস্টিক। কাঁচ এবং প্লাস্টিককে ঘর্ষণ করালেন, কারণ ঘর্ষণের সাহায্যে আধানের সৃষ্টি হয়। তাহলে ঘর্ষণ পদ্ধতিতে আধান সৃষ্টি করলেন এবং এও আধান যুক্ত হলো, এও আধান যুক্ত হলো। তা দুটো আধান যুক্ত বস্তুকে বিজ্ঞানীরা একসাথে মিশিয়ে টাচ করে দিলেন বেশি পরিমাণ আধান পাওয়ার লোভে। কিন্তু টাচ করার পরে দেখা যাচ্ছে যে যুক্ত অবস্থায় বা টাচ করার পরে মুক্ত অবস্থায় আধান শূন্য। এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? তখন বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, সায়েন্টিস্ট বেঞ্জামিন ফ্রাঙ্কলিন ভাবতে আরম্ভ করলেন যে এদের মধ্যে এমন কেন ঘটলো। তখন তিনি বুঝতে পারলেন তাহলে আধান 2 প্রকারের, আধান 2 প্রকারের, আধানের 2টি প্রকারভেদ রয়েছে। বেশ, আধানের 2টি প্রকারভেদ রয়েছে। সেই 2টি প্রকারভেদে তিনি নামকরণ কি করবেন? এমন কোন জিনিস আছে বিজ্ঞানের শাখাতে যে দুটোর মেশানোর ফলে তৃতীয় কিছু না পাওয়া যায়, পুরো সিস্টেমটা ভেনিশ হয়ে যাচ্ছে। সেখান থেকে তিনি কল্পনা করলেন যে এমন কি দুটো আবিষ্কার হচ্ছে, এমন কি দুটো আধান উৎপন্ন হচ্ছে যাদেরকে একসাথে করার ফলে শূন্য হয়ে যাচ্ছে। কোন দুটো জিনিসকে একত্রিত করলে 0 হয়ে যায়? কেউ বলতে পারবি? বাংলায় বল, ইংরেজিতে বল, বিজ্ঞানে বল, ভূগোলে বল, ইতিহাসে বল, ফিজিক্সে বল, কেমিস্ট্রিতে বল, যেখানেই তুমি দুটো জিনিসকে মেলাবে অতি অবশ্যই তৃতীয় কিছুটা পাবে। একমাত্র এই আধানের ক্ষেত্রে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন লক্ষ্য করলেন দুটো বস্তুকে একত্রিত করা সত্ত্বেও তৃতীয় কারণ কিছু পাওয়া গেল না, অথচ এদের মধ্যে যা ছিল সেটাও ভেনিশ হয়ে গেল। অতএব এদের মধ্যে যেটা ছিল সেটা কিরূপ বৈশিষ্ট্যের জিনিস ছিল? কেউ বলতে পারবি? সেখান থেকে তিনি আধানের নামকরণ করছেন। আধান 2 প্রকারের, আধান 2 প্রকারের। এটা আধানের 1 নম্বর বৈশিষ্ট্য যে আধান নিজে হচ্ছে 2 প্রকারের। হলো? এবং এই 2 প্রকার কি রকম না, এক প্রকার আরেক প্রকারকে আকর্ষণ করছে, আরেক প্রকারকে বিকর্ষণ করছে। তাহলে তিনি বুঝে গেলেন যে যারা একই ধরনের তারা পরস্পরকে বিকর্ষণ করছে, আর যারা ভিন্ন প্রকৃতির তারা পরস্পরকে আকর্ষণ করছে। তাহলে প্রথম তিনি আবিষ্কার করলেন আধান 2 প্রকারের। তারপর তিনি লক্ষ্য করলেন যে বিপরীত আধানগ্রস্ত বস্তু, বিপরীত আধানগ্রস্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করে
বিপরীত আধানগ্রস্ত বস্তু পরস্পরকে আকর্ষণ করে এবং সম আধানগ্রস্ত বস্তু পরস্পরকে বিকর্ষণ করে, পরস্পরকে বিকর্ষণ করে। ওকে, এইটা উনি আধানের বৈশিষ্ট্য লিখলেন। কিন্তু এরপরে তিনি নামকরণ ঠিক করছেন। তিনি তো নামকরণ হিসাবে কোন দেবদেবীর নাম রাখতে পারতেন, ব্রহ্মা বিষ্ণু, গণেশ কার্তিক, লক্ষ্মী সরস্বতী, বা তিনি নিজের নামও রাখতে পারতেন, বেঞ্জামিন, আর আধানের নাম ফ্রাঙ্কলিন। তিনি তা করেননি। অনেক বিজ্ঞানী তো নিজেদের নাম অনুসারে অনেক কিছু রেখে যায়, কিন্তু বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কেন আধানের নামকরণ তার নিজের নাম অনুসারে বা অন্য যে কোনো নাম অনুসারে করতে পারলেন না? তার কারণটা হচ্ছে একটাই, যে এই জগতে এই দুটো জিনিসই আছে যাদেরকে মিলিয়ে দাও ভ্যানিশ হয়ে যাবে। সেটা শুভজিৎ কমেন্টে বলেছে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস। বেঞ্জামিন ফ্রাঙ্কলিন তখন নামকরণ ঠিক করে ফেললেন, একটা প্লাস চার্জ মানে পজিটিভ আধান, একটা মাইনাস চার্জ এবং একটা নেগেটিভ আধান। পজিটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ, ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। এরূপ নামকরণের কারণ তুমি তো বুঝতে পারলে, কারণ দুটি ভিন্ন প্রকৃতির আধানযুক্ত বস্তুকে যখন পরস্পরের সাথে স্পর্শ করা হচ্ছে তখন আধানের মানের বৃদ্ধির পরিবর্তে আধান শূন্য হয়ে যাচ্ছে। এটা কি করে সম্ভব? 10 আর 10 কখন যোগ করলে শূন্য হয়? যখন একটা প্লাস 10 এবং আরেকটা মাইনাস 10। 100 প্লাস 100 কখন ইকুয়ালস টু 0 হবে? যখন একটা পজিটিভ 100 আর একটা নেগেটিভ 100, অর্থাৎ সমপরিমাণ কিন্তু বিপরীত ধর্মী সংখ্যা হলে কিন্তু যোগফলটা শূন্য হবে। তাই বেঞ্জামিন ফ্রাঙ্কলিন আধানের নামকরণ করলেন ধনাত্মক আধান এবং ঋণাত্মক আধান। পরবর্তীকালে আমরা দেখতে পাই এই ধনাত্মক আধান বলতে প্রোটনকে বোঝানো হয়েছে আর ঋণাত্মক আধান বলতে ইলেকট্রনকে বোঝানো হয়েছে। কারণ এই পদার্থ অতি ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত, আর এই পরমাণু আবার তিনটে অতি ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। পদার্থ অতি ক্ষুদ্র পরমাণু দ্বারা গঠিত। পদার্থের কথা কেন বলছেন স্যার? আরে বাবা, পদার্থেরই তো ধর্ম সব, পদার্থের জন্যই তো তড়িৎ। তাহলে পদার্থ অতি ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত। এই অতি ক্ষুদ্র কণার নাম হচ্ছে পরমাণু। আবার এই পরমাণু অতি ক্ষুদ্র কণা ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। ইলেকট্রনের বৈশিষ্ট্য সে ঋণাত্মক আধানযুক্ত, প্রোটনের বৈশিষ্ট্য সে ধনাত্মক আধানযুক্ত, নিউট্রনের মধ্যে কোনো আধানযুক্ত কণা নেই, তাই নিউট্রন নিস্তড়িত। বুঝতে পারলি? ইলেকট্রন একটা কণা যার মধ্যে ঋণাত্মক আধান উপস্থিত, প্রোটন একটা কণা যার মধ্যে ওই ধনাত্মক আধান উপস্থিত, নিউট্রন একটা কণা যার মধ্যে কোনো আধান উপস্থিত নেই। তাই ইলেকট্রন ঋণাত্মক আধানধর্মী, প্রোটন ধনাত্মক আধানধর্মী এবং নিউট্রন নিস্তড়িত আধানধর্মী। তাহলে যদি কোনো পদার্থের মধ্যে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান হয় তাহলে সামগ্রিকভাবে ওই পদার্থের আধান কি হবে? শূন্য। কারণ পজিটিভ আধানের মান প্রোটনের মান, নেগেটিভ আধানের মান ইলেকট্রনের মান, এবং এই মান দুটো সর্বদা সমান। ইলেকট্রনের মধ্যে একটি ইলেকট্রনের মধ্যে যে পরিমাণ ঋণাত্মক আধান বর্তমান, একটি প্রোটনের মধ্যে সেই পরিমাণ ধনাত্মক আধান বর্তমান। তাই কোনো পরমাণুতে যদি সমান সংখ্যায় ইলেকট্রন এবং প্রোটন থাকে তাহলে সেই পরমাণু সামগ্রিকভাবে নিস্তড়িত বা আধান শূন্য বা নিউট্রাল বডি হবে। বোঝা গেল? তাহলে আমরা এরপরে আধানের নামকরণ করব বেঞ্জামিন ফ্রাঙ্কলিনের কথা অনুসারে। তাহলে হেডিং করো আধানের নামকরণ। ছোট্ট করে লেখো হেডিংটা আধানের নামকরণ। নোমেনক্লেচার।
অফ ইলেকট্রিক চার্জ। কি দেখা গেল? চলো দেখো, মানে এক্সপেরিমেন্টে লিখে নেবো আমরা ছোট্ট করে। দেখো, দুটি ভিন্ন আধানযুক্ত পদার্থকে আর আমরা এইটা পড়েছি যে প্লাস্টিক এবং কাচের মধ্যে ঘর্ষণ ঘটালে কাচে ধনাত্মক আধান আর প্লাস্টিকের ঋণাত্মক আধান উৎপন্ন হয়। কোথা থেকে জেনেছি আমরা? স্থির তড়িৎ শ্রেণী থেকে। শ্রেণীর উপরের কোন পদার্থের সাথে শ্রেণীর নিচের কোন পদার্থের ঘর্ষণ ঘটালে উপরের পদার্থে ধনাত্মক আধান আর নিচের পদার্থে ঋণাত্মক আধান সৃষ্টি হয়। অ্যাকর্ডিং টু ক্লাস 8 এ ছিল স্থির তড়িৎ শ্রেণী, একটা শ্রেণী উপর থেকে নিচ পর্যন্ত কতগুলো পদার্থের নাম লেখা থাকতো। উপরের কোন পদার্থের সাথে নিচের কোন পদার্থের ঘর্ষণ ঘটালে উপরের পদার্থে ধনাত্মক আধান আর নিচের পদার্থে ঋণাত্মক আধান সৃষ্টি হবে। এই শ্রেণীকে বলা হতো স্থির তড়িৎ শ্রেণী। সেই স্থির তড়িৎ শ্রেণী থেকে বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন কাঁচ এবং প্লাস্টিককে উঠিয়েছিলেন, তাদের মধ্যে ঘর্ষণ ঘটিয়েছিলেন এবং জানতেন যে কাঁচে আসবে এক ধরনের আধান আর প্লাস্টিকে আসবে আরেক ধরনের আধান এবং সেটা সমপরিমাণ হবে। কিন্তু যখন পুনরায় তাদেরকে আবার টাচ করানো হচ্ছে, দেখা যাচ্ছে তাদের মধ্যে যে আধান ছিল সেটা হাবিস হয়ে যাচ্ছে, সেটা উড়ে যাচ্ছে, সেটা থাকছে না। কি করে? সেটা হচ্ছে এটাই যে দুটি ভিন্ন আধানযুক্ত বস্তুকে পরস্পরের সংস্পর্শে দেখো, দুটি ভিন্ন আধানযুক্ত বস্তুকে পরস্পরের সংস্পর্শে আনলে দুটি বস্তু মিলিত অবস্থায় বা একা একা আধান শূন্য হয়। হীন বলবি না কিন্তু কেউ, আধান শূন্য হয়। যোগফলটা 0 বাট শূন্য নয়। ইলেকট্রন প্রোটন আছে মানে আধান আছে, বাট টোটালটা 0, আধান শূন্য হয়। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে পদার্থ দুটির মধ্যে উপস্থিত বা বস্তু দুটির মধ্যে উপস্থিত আধান অবশ্যই একটি ধনাত্মক মানে প্লাস ও অপরটি ঋণাত্মক বা মাইনাস। হয়েছে? দেখে নাও। আর এইভাবে প্রকারভেদ করা হলো আর শ্রেণী তৈরি করা হলো। স্থির তড়িৎ শ্রেণী, শ্রেণীর উপরে পদার্থের সাথে শ্রেণীর নিচের পদার্থের ঘর্ষণ ঘটালে উপরের পদার্থে যে আধান সৃষ্টি হয় তাকে বলা হলো ধনাত্মক, আর নিচের পদার্থে যে আধান সৃষ্টি হয় তার নাম রাখা হলো ঋণাত্মক। অর্থাৎ যে ইলেকট্রন লাভ করলো সে হলো ঋণাত্মক আর যে ইলেকট্রন বর্জন করলো সে হলো ধনাত্মক। কারণ ইলেকট্রন নিজে একটা ঋণাত্মক আধানযুক্ত কণা। যেহেতু ইলেকট্রন নিজে একটা ঋণাত্মক আধানযুক্ত কণা, তাই যে ঋণাত্মক কণাকে বর্জন করবে
সে অতি অবশ্যই ধনাত্মক হবে, তাই সে ধনাত্মক। আর যে ঋণাত্মক আধানকে গ্রহণ করবে, অর্থাৎ যে ইলেকট্রনটাকে গ্রহণ করলো, যে ইলেকট্রনটাকে নিল, সে অতি অবশ্যই হবে ঋণাত্মক। তাই ঘর্ষণের সময় যে ইলেকট্রন নিয়ে নেয় সে হয় নেগেটিভ আধানযুক্ত কণা, আর যে ইলেকট্রন ছেড়ে দেয় বা বর্জন করে দেয় সে হয় ধনাত্মক আধানযুক্ত কণা। ধনাত্মক আধানযুক্ত কণা। এই যে যেমন एग्जांपल দেখতে পারিস, ধর সোডিয়াম 11 2 8 1। আমরা জানি যে সোডিয়াম একটা ইলেকট্রন বর্জন করে দেবে সুযোগ পেলে, তাই সে হয়ে যায় ধনাত্মক আধানযুক্ত আয়ন। আবার ক্লোরিন 2 8 7, আমরা জানি সুযোগ পেলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে, তাই ক্লোরিন হয়ে যায় ঋণাত্মক আধানযুক্ত কণা। এই দেখ, পজিটিভ চার্জ এন্ড নেগেটিভ চার্জ, এই হচ্ছে আধান। আর আধানযুক্ত কণাকে বলা হচ্ছে আয়ন, বা আধানযুক্ত পরমাণুকে বলা হচ্ছে আয়ন। নিস্তড়িত পরমাণু হচ্ছে পরমাণু, আর আধানযুক্ত পরমাণু হচ্ছে আয়ন, ক্যাটায়ন আর অ্যানায়ন। আর ক্যাটায়নের যে চার্জ পজিটিভ চার্জ, অ্যানায়নের যে চার্জ নেগেটিভ চার্জ। একটা ইলেকট্রন বর্জন তাই একটা প্লাস, একটা ইলেকট্রন গ্রহণ তাই একটা মাইনাস। যতগুলো ইলেকট্রন গ্রহণ বর্জন করবে তত ধাপে ধাপে ওদের ধনাত্মক আর ঋণাত্মক আধানের পরিবর্তন ঘটবে। হয়েছে? মুছবো বোর্ডটা। চলো এবারে আধানের প্রকারভেদ, মানে কোন আধান কিসে উৎপন্ন হবে, ওই যে স্থির তড়িৎ শ্রেণী অনুযায়ী। চলো লিখে নেবো একটু, ওই জায়গাটা অল্প একটু টাচ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেটা হচ্ছে দেখো, আধানের প্রকার। লেখো, স্থির তড়িৎ শ্রেণীর সাহায্যে, কি নাম, স্থির তড়িৎ শ্রেণীর সাহায্যে আধানের প্রকার জানা যায়। আধানের প্রকার জানা যায়। স্থির তড়িৎ শ্রেণীর সাহায্যে আধানের প্রকার জানা যায়। লেখো, শ্রেণীর উপরের এবং নিচের বস্তুগুলির মধ্যে ঘর্ষণ ঘটালে যথাক্রমে, এই যে উপরের জন্য ধনাত্মক ও ঋণাত্মক, নিচের জন্য ধনাত্মক ও ঋণাত্মক আধান উৎপন্ন হয়। আধান উৎপন্ন হয়। যেমন ধর শ্রেণীটা আমি লিখছি, শ্রেণীটা পুরোটা লিখবো না, আমি দুটো লিখছি। কাঠ, তার নিচে আছে পশম। শ্রেণীর উপরে আছে কাঠ আর নিচে আছে পশম। এদের মধ্যে যদি ঘর্ষণ কাজ করায় তাহলে কাচে যে আধানটা উৎপন্ন হবে সেটা কি? ধনাত্মক।
আর পশমে যে আধান উৎপন্ন হবে সেটা হচ্ছে ঋণাত্মক। তাহলে একটা হচ্ছে ধনাত্মক, কাকে বলবো? লেখো, কাচ ও পশমের মধ্যে, কাচ ও পশমের মধ্যে ঘর্ষণের ফলে, কাচ ও পশমের মধ্যে ঘর্ষণের ফলে কাচে যে আধান সৃষ্টি হয়, কাচে যে আধান সৃষ্টি হয়, কাচে যে আধান সৃষ্টি হয় তাকে ধনাত্মক আধান বলে। তাকে ধনাত্মক আধান বলে। আরেকটা কি? একটা ঋণাত্মক, কাকে বলবো? উল্টোটা, কাচ ও পশমের মধ্যে ঘর্ষণের ফলে, কাচ ও পশমের মধ্যে ঘর্ষণের ফলে পশমে যে আধানের সৃষ্টি হয় তাকে ঋণাত্মক আধান। কমপ্লিট হলে আমাকে জানাও, ধীরে ধীরে করো, অল্প করার কিছু নেই। হয়েছে? বেশ, এটা ছিল ক্লাস 10-এ আমার কাছে তোদের ফিজিক্সের প্রথম ক্লাস। তাহলে সবাই এবার আমাকে জানা তোদের ক্লাস 10-এর ফিজিক্সের ফার্স্ট ক্লাস কেমন লাগলো, প্রথম ক্লাসটি কেমন লেগেছে আমাকে অতি অবশ্যই জানাবি। ফেসবুকে কমেন্ট করে জানাতে পারিস বা হোয়াটসঅ্যাপে কমেন্ট করে জানাবি। যেহেতু আজকে প্রথম তোদের আমি ফিজিক্স পড়া শুরু করলাম, অতএব তোদের কেমন লেগেছে আমাকে জানাস। আর আজকের ক্লাস এই পর্যন্ত থাকছে। বেশ, তাহলে এই পর্যন্ত রইলো। ওকে, ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।